কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হাম। 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু। পরিস্থিতির অনেকটা উন্নতির দাবি অতিরিক্ত স্বাস্থ্য সচিবের। তাপপ্রবাহ কিছুটা কমার আভাস, আছে বৃষ্টির সম্ভাবনা। ঘন ঘন লোডশেডিং এ নেই স্বস্তি। তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন। তেলের জন্য তীব্র হাহাকার। ঢাকার বাইরের ফিলিং স্টেশনে অতিরিক্ত দামের ডিজেল কেনায় উৎপাদন খরচ বাড়ছে, ভোগান্তিতে কৃষক। এবং টাঙ্গাইলে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে শতাধিক বিঘা জমির ধান। মানা হচ্ছে না জনবসতি ও কৃষি জমিতে ইটভাটা নিষিদ্ধের আইন। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হাম। 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া 24 ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা 1421 জন, যা একদিনের সর্বোচ্চ। তবে অতিরিক্ত স্বাস্থ্য সচিবের দাবি, টিকা কর্মসূচি শুরুর পর হামের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 2 শিশু। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে সিলেট বিভাগে 11 শিশুর প্রাণ গেল। আর বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট 190 জন। নতুন করে 64 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অতিরিক্ত স্বাস্থ্য সচিব খোরশেদ আলমের দাবি, হাম পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। শিগগিরই নিয়ন্ত্রণে চলে আসবে আশা তার। সকালে বরিশালে হাম ও রুবেলার টিকা ক্যাম্পেইন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির কথাও জানান সচিব। পরিবেশ এখন আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। খুব বেশি ক্যাজুয়ালিটি কোথাও বেশিটা হয় না। যা হচ্ছে তাতে আশা করা যায় খুব শীঘ্রই এটা আমাদের একেবারেই কন্ট্রোলে আসবে, আশা করা যায় ইনশাআল্লাহ। প্রায় 1 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আছে বৃষ্টির সম্ভাবনাও। তবে ঘন ঘন লোডশেডিংয়ে স্বস্তি ফেরেনি জনজীবনে। খুলনা বিভাগ সহ দেশের 20 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ। তার সাথে বিদ্যুতের আসা যাওয়া ভোগান্তি বাড়িয়েছে আরও। সিরাজগঞ্জে সকাল থেকেই আছে রোদের ঝলকানি। তবে মৃদু হাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। পুরো খুলনা বিভাগের ওপর দিয়েও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান তাপপ্রবাহ রবিবার থেকে কিছু অঞ্চলে প্রশমিত হবে। দেশের সব বিভাগেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। লাগাতার বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ সিলেটবাসী। চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ কমেছে 50 থেকে 90 মেগাওয়াট। এতে বেড়েছে ভোগান্তি। তীব্র গরমে বিঘ্ন ঘটছে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায়। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। পরিস্থিতির উত্তরণে আপ্রাণ চেষ্টার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মোমবাতির টিমটিমে আলো, তাতেই পড়াশোনায় ব্যস্ত এসএসসি পরীক্ষার্থী তিথি হালদার। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে তিথির পড়ার টেবিলে বিঘ্নিত হচ্ছে মনোযোগ। তীব্র গরমে বেড়েছে ভোগান্তি। পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে লোডশেডিং এর প্রভাবে খারাপ ফলাফলের শঙ্কাও রয়েছে। বেশিরভাগ রাতের সময় বেশি কষ্ট হয় পড়তে, অন্ধকারে পড়া যায় না। এর উপর মাঝে মাঝে প্রচুর গরম লাগে, যার কারণে পড়তে বসেও মাথায় কিছু ঢুকে না তখন লেখাপড়া। ঘন ঘন যে কারেন্ট যায়, এটা যদি এখনো পর্যন্ত যদি বন্ধ না হয়, তাহলে আমি মনে করি আমি সহ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে। ঘন্টা পর পর বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এই বাচ্চাদের যে এখন পরীক্ষা, ওদের সেই মনোযোগ দিয়ে যে পড়বে একটা, এটাও তো ঠিকমতো পড়তে পারতেছে না। এটাতে তাদের পরীক্ষার রেজাল্ট সেই আশানুরূপ হবে বলে মনে হয় না। শুধু শিক্ষার্থী নয়, ভোগান্তির তালিকা বেশ দীর্ঘ। সাধারণ মানুষ থেকে শুরু করে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। 10টা থেকে 11টা বাজে কারেন্ট 2-10 মিনিট আসে, 3-4 ঘন্টা পরে আবার ফিরা 10 মিনিটের লেগে আহে, আবার জায়গা ঘন্টায় আপনার 2-3 বার চলে যায়। এই যে এখন আপনারা আসছেন, এখন কারেন্ট নেই। এর মাঝে আপনার দেওয়া হয়েছে 7টা পর্যন্ত মার্কেট, আমাদের কাস্টমার উঠে 5টায়। এর মাঝে কারেন্ট থাকছে না, আমরা সকালে যে ঘুমাবো এই সমস্যা হচ্ছে। সিলেটে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে 220 মেগাওয়াট। সরবরাহ না থাকায় 35 থেকে 40% লোডশেডিং এর কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর লোডশেডিং কমাতে আপ্রাণ চেষ্টার কথা বলছে বিদ্যুৎ বিভাগ। আমি যতটুকু পাই সেটা আমি মানসম্মত উভয়ে বা সুন্দরভাবে যাতে বিতরণ করতে পারি, এটা হলো আমার কাজ। তাতে ভালো গ্রাহক সেবাটা নিশ্চিত করা, বিভিন্ন সীমাবদ্ধতার ভিতরেও। দ্রুত কার্যকর সমাধান না এলে
জনজীবনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে বিদ্যুতের ব্যবহার এবং এর চাহিদা। এমন বাস্তবতায় পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সচেতনতামূলক যে ক্যাম্পেইনগুলো রয়েছে সেগুলো আরও কার্যকর করা। এর পাশাপাশি সৌর বিদ্যুৎ সহ বিকল্প উৎস হতে বিদ্যুৎ ব্যবহারের মাত্রা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। দেশে কোনোভাবেই কমছে না জ্বালানি তেলের সংকট। দাম বাড়ানোর পরও পাম্পগুলোতে তেলের জন্য এখনও তীব্র হাহাকার। সারা দেশের মতো এর প্রভাব পড়েছে নওগাঁতেও। সকাল থেকেই জ্বালানি তেলের জন্য পাম্পে ভিড় করছেন গ্রাহক। জ্বালানির মূল্য বৃদ্ধিতে বাইক চালকরা ক্ষোভ প্রকাশ করলেও বেশি দামে তেল কিনতে প্রস্তুত পরিবহন চালকরা। তবে নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। এদিকে দাম বৃদ্ধিতে ভোগান্তিতে কৃষক। অতিরিক্ত দামে ডিজেল কেনায় বাড়ছে উৎপাদন খরচ। আছে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। ফিলিং স্টেশন মালিকরা জানান, ডিপো থেকে চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত কম হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্যাটার্ন ফিনিশিং নামের একটি ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জের একটি দল এই অভিযান চালায়। তিতাস কর্তৃপক্ষ জানায়, RMS থেকে গ্যাস চুরির সঙ্গে জড়িতরা দিনের বেলায় কাজ না করে রাতেও সক্রিয় থাকে। এ কারণে ভিজিল্যান্স টিম ভোরে অভিযান চালায়। তারা প্যাটার্ন ফিনিশিং কারখানায় গিয়ে রেগুলেটিং অ্যান্ড মিটারিং স্টেশন RMS রুমটি তালাবদ্ধ পান। তবে দরজার ফাঁক দিয়ে দেখেন মিটারে 3টি চুম্বক লাগানো রয়েছে। এতে মেকানিক্যাল মিটার ধীর গতিতে চলছিল। এছাড়া EBC মিটারের পালসও বন্ধ রাখা ছিল। এই কারখানায় প্রতি ঘন্টায় 12,000 ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল ধারণা তিতাস কর্তৃপক্ষের। উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের হাওর এলাকার শত শত একর জমির আধা পাকা ও কাঁচা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। ফসলহানির আশঙ্কায় প্রায় কোমর পানিতে নেমে তড়িঘড়ি করে আধা পাকা ধান কাটছেন কৃষক। আবার অনেক জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাড়তি শ্রমিক লাগায় খরচ বেড়েছে কয়েক গুণ। ফলে লাভ তো দূরের কথা, মূলধন নিয়ে শঙ্কায় কৃষক। অষ্টগ্রামের আবদুল্লাপুরের হাওর জুড়ে শুধুই পানি আর পানি। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে গেছে 500 একর ফসলি জমি। জমিতে পানি থাকায় হারভেস্টার মেশিন ব্যবহার করা যাচ্ছে না। উপায় না পেয়ে হাতে ধান কাটছে কৃষক। অতিরিক্ত খরচে শ্রমিক দিয়ে ধান কাটাতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। কাটতেছে না, সব গেছে তলে ফসলটা ভাই আনে যে কোনো কয়েকদিন কাটারি আছে, ঋণ আছে 2-3 লাখ টাকা ঋণ আছে। যে জমি জমা পানি তোলেছে মানুষে কাটতেছে, এটা মনে করেন নৌকাতে আনন্দ লাগে, কামলার দর বেশি। রাস্তাঘাটের যে হাল অবস্থা, কাটতে আনলো রাস্তা দাম নেওয়া যায় না, রাস্তা আপনার পানি তলায় গেছে। বেশি দামে সার ও কীটনাশক কিনে পাচ্ছে না প্রত্যাশিত বাজার দর। এমন অবস্থায় ঋণের বোঝা আর সংসারের চিন্তায় দিশেহারা কৃষক। লাগানোর সময় যে সার পানি দিছি, বীজ দিছি, কীটনাশক দিছি, এই কীটনাশক গুলো আমরা বেশি দাম দিয়ে কিনছি। ফুটি করে 12 থেকে 14,000 টাকা খরচ। ইটকলার পাশে 40 কের জমি করছি রেন্ট করে। একবার 40 কের জমি আমার তল হয়ে গেছে, আর কোনো কাটার মতন কোনো বাড়ি নাই। স্থানীয় ও কৃষকদের অভিযোগ, খোয়াই নদী ভরাট, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও বৃষ্টিপাতের কারণেই এই জলাবদ্ধতা। আগে থেকেই প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। গ্রামের শত শত মানুষ উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে আমরা আবেদন করেছিলাম। আবেদনের প্রেক্ষিতে আমরা কোনো সাড়া পাই নাই। আর আমাদের হাওর তলিয়ে যাওয়ার কারণ হলো শিবপুর নদী। এটা 200 টাকা মন দানে হনে কয় না, আমরা কিভাবে চলবো? ঋণ মাজন করে করছি, খরচ আপনার মনে করেন আমার 2-2.5 লাখ টাকা হয়েছে 10 কানি হাতে। ওখানে বিক্রি আইতো না মনে করেন 10,000 টাকা। এই অবস্থার ভিতরে পড়ে গেছি। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষক কতজন হতে পারে তারও আমরা জরিপ কাজ অব্যাহত রেখেছি এবং রিপোর্ট তৈরি করে আমরা সরকারকে অবহিত করব, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করার সুযোগ পাওয়া যায়। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের 1/4 ধান কাটা হয়েছে। আবহাওয়া বৈরী না হলে আগামী মাসের মাঝামাঝি সম্পূর্ণ ধান কাটা শেষ হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের ঘাটাইলে সিয়াম ব্রিক্স নামের একটি ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে শত বিঘা জমির আধা পাকা ধান। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। ক্ষতিপূরণ না পেলে অনাহারে অর্থাহারে দিন পার করতে হবে বলছেন তারা। তবে এ নিয়ে কথা বলতে রাজি হয়নি ইটভাটা কর্তৃপক্ষ। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। আর কদিন পরেই এই জমির পাকা ধান কেটে ঘরে তোলার কথা ছিল বর্গা চাষী শহীদুলের, কিন্তু ইটভাটার বিষাক্ত গ্যাসে ধান পড়ে যাওয়ায় দিশেহারা তিনি।
শুধু শহীদুল নয়, একই পরিস্থিতিতে পড়েছেন ঘাটাইলের সিঙ্গুরিয়া এলাকার শতাধিক কৃষক। তাদের অভিযোগ, গেল বুধবার অবৈধ পন্থায় গড়ে ওঠা সিয়াম ব্রিক্স হঠাৎ করেই সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। এর ফলে 100 বিঘারও বেশি জমির ধান পুড়ে বিবর্ণ হয়ে যায়। এক পাই খেত গাছি পুড়ে গেছে গা, ইট ভাটার আগুনে ধুমায়, এটা আমি চাই, ক্ষতিপূরণ চাই। ইট ভাটায় গিয়ে পাওয়া যায়নি এর মালিককে। মোবাইলে জানতে চাইলে সমস্যার সমাধান হয়ে গেছে বলেই ফোন কেটে দেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন কৃষি কর্মকর্তা। ইটভাটার যারা মালিক রয়েছে তাদের সাথে প্রাথমিকভাবে কথা বলুক, তারা আমাদেরকে জানালে আমরা কৃষি বিভাগ পূর্ণ সমর্থন তাদেরকে দিব এবং কি সহযোগিতা করার জন্য যা যা করা দরকার আমরা সেই চ্যানেলে তাদেরকে হাঁটতে বলব। আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, জনবসতি ও কৃষি জমিতে ইটভাটা নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। ইটভাটা পরিবেশে দূষণ করছে, কৃষি জমির উর্বরতা কমাচ্ছে। সেই ইটভাটাই আজ আমাদের কৃষি উৎপাদনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সরকারের আইন অনুসারে, রাষ্ট্রীয় আইন অনুসারে এ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। টাঙ্গাইলে আইন না মেনেই গড়ে উঠেছে একের পর এক ইটভাটা। জনস্বার্থে এর লাগাম টানার তাগিদ গবেষকদের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। নেত্রকোনার পূর্বধলায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর ও তার উপর হামলার ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক সহ 60 জনের বিরুদ্ধে মামলা করেছে জামায়াত। গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন। গুপ্ত শব্দ নিয়ে গরম হাওয়া ছড়িয়ে পড়েছে নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনেও। জেলার পূর্বধলায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে জাতীয় ও স্থানীয় জামায়াত নেতাদের বক্তব্য ঘিরে বিএনপি নেতাদের মধ্যে বাড়ছিল উত্তেজনা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় আতকাপাড়া গিরিপথ পেট্রোল পাম্পে তেল নিতে যান জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফা। আগে থেকেই লাইনে থাকা বাইকাররা এমপির গাড়িবহরে তেল দিতে বাধা দেয়। এ নিয়ে সৃষ্টি হয় হট্টগোল, যা এক পর্যায়ে রূপ নেয় হামলা ভাঙচুরে। তার লোকজন এনে আসছে, আইসা বলতেছে যে আমরাকে তেল দেবো লাগবে। মোটরসাইকেলের লোকেরা বলতেছে যে না, এমপি সাহেবের লোকেরা তেল দিলে আমরাও তেল দিতে হবে। উনি করতেছে যে তারা সিরিয়াল ব্যাংকে তেল নিতে গাইছে, এটার লাগিয়ে মারামারি লাগছে। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এমপি দাবি করেন তেল নিতে গেলে বিএনপি নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে। পরে তার গাড়ি ভাঙচুর করে, হামলাও চালায় তার উপর। আমার গাড়ি ভাঙচুর হয় এবং আমাদের জারি ইউনিয়নের যে সভাপতি ওনারও মোটরসাইকেল ভাঙচুর হয়। পরে ওনারা মসজিদের দিকে দাওয়া করে। তারা সকলেই বিএনপির লোক ছিল। এই ঘটনায় শুক্রবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি ও 60 জনের নাম উল্লেখ করে মামলা করে জামায়াত। আসামিদের সবাই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। ওই রাতেই পুলিশ গ্রেপ্তার করে 9 জনকে। এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার ঘটনার নিন্দা ও দোষীদের বিচার দাবি করেন। ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত নন দাবি তার। এবং এরা যারা ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এটা আমি চাই। আমি আমাদের ধরাছোঁয়ার মধ্যে নাই, জানিও না কেন আমাদের মামলা আমাকে কেন জড়ানো হলো, এটা আমি আমার বোধগম্য নয়। জড়িতদের বিচার দাবিতে জেলা শহর ও পূর্বধলায় বিক্ষোভ করেছেন জামায়াত নেতারা। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে পূর্বজেলাতে। এখন পর্যন্ত অবস্থা স্বাভাবিক, কোনো কিছু এখন পর্যন্ত ঘটেনি। আমরা আশা করতেছি হয়তো এরকম শান্তি পরিবেশে থাকবে। ঘটনার পেছনের ঘটনা বের করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে এমন প্রত্যাশা করছেন পূর্বধলাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। তীব্র গরমের সঙ্গে চট্টগ্রামে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া ও হামে আক্রান্ত রোগী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 3 শতাধিক শিশু। এর মধ্যে নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত 30 জন। চিকিৎসকরা বলছেন প্রাণ হারানোদের বেশিরভাগেরই টিকা দেয়া ছিল না এবং তারা নগরের বাইরের বাসিন্দা। উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। 3 মাস বয়সী শিশু রোহান 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে নির্ঘুম রাত কাটছে মা ইসমত জাহানের।
জ্বর নিয়ে ভর্তি হলেও রোহান এখন লড়াই করছে হাম ও নিউমোনিয়ার সঙ্গে। দিন যত যাচ্ছে ততই বাড়ছে মায়ের দুশ্চিন্তা। নিউমোনিয়া আর হাম, ওকে ফার্স্টে একবার রেখে গেছিলাম, কিছুদিন হচ্ছে মানে 6-7 দিন পর আবার আসছি, তখন হাম ছিল না। আমার ছেলে নিউমোনিয়া নিয়ে এখানে ভর্তি হয়েছিলাম, তো তারপরের দিন ওর থেকে পুরা শরীর লাল লাল হয়ে গেছে। লাল লাল হওয়ার পরে ডাক্তারে বলতেছে যে ওর থেকে হাম। রোহানের মতো আরও শতাধিক শিশু এখন হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ডে বেঁচে থাকার লড়াইয়ে। এছাড়া পিআইসিইউতে চিকিৎসাধীন অন্তত 15 রোগী। মৃত শিশুদের হামের উপসর্গ থাকলেও তাদের টিকা দেয়া ছিল না বলছেন চিকিৎসকরা। তো এখন যেটা হচ্ছে এটা আসলে মিজলস অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, মিজলস রিলেটেড যে কমপ্লিকেশনটা হয় নিউমোনিয়ার, ওইটাই আমরা বেশি পাচ্ছি আর কি। হ্যাঁ, মানে হামের সাথেই নিউমোনিয়া নিয়ে আসছে, বা দেখা যাচ্ছে পোস্ট হাম পিরিয়ডে আবার নিউমোনিয়া নিয়ে আসছে। হয়তো আমরা হাম দিয়ে ছেড়ে দিচ্ছি, ও 4-5 দিন পরে আবার নিউমোনিয়ার একটা এপিসোড নিয়ে আসছে। সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে রোগীর চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেলে। আর আক্রান্তদের বেশিরভাগই বন্দরনগরীর বাইরের বাসিন্দা। তবে চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যে 20টা আইসিইউ ছিল পিআইসিইউ, বাচ্চাদের শিশুদের আইসিইউ, তার মধ্যে আমরা 15টাকে পুরো ডেডিকেটেড করে রাখছি। এখন যেটা মারা যাচ্ছে আপনার, এটা হইতে পারে একটা মিজলসের কমপ্লিকেশনও হইতে পারে, অথবা আইসোলেটেড নিউমোনিয়া হইতে পারে, যেটা ব্যাকটেরিয়াজনিত কারণে। ঋতু পরিবর্তনের সময়ে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে, তার উপর হামের প্রকোপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই এই সময়ে শিশুদের প্রতি বাড়তি সতর্কতার বিকল্প নেই। আপনারা বাচ্চাদেরকে অবশ্যই যথাসময়ে টিকাগুলো দেওয়ার ব্যবস্থা করবেন। যখনই দেখবেন একটা বাচ্চা শ্বাসকষ্ট আছে, কাশি আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ডাক্তারের শরণাপন্ন হবে। গত 28শে মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম জেলায় হাম শনাক্ত হয়েছে 72 জনের। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া 347 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বেড়েছে লোডশেডিং। প্রতিদিন গড়ে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়ও। রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে সময়মতো শিপমেন্ট দেওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। লোডশেডিংয়ে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। কোনো কোনো এলাকায় দিনরাতের অর্ধেক সময় থাকে না বিদ্যুৎ। চট্টগ্রামে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় 1100 থেকে 1500 মেগাওয়াট। চাহিদার বিপরীতে প্রতিদিন গড়ে ঘাটতি থাকছে 200 থেকে 300 মেগাওয়াট। চট্টগ্রামে 28টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 9টিরই উৎপাদন বন্ধ। ফলে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংকটের কারণে বেশি দুর্ভোগে শিশু, বয়স্ক ও এসএসসি পরীক্ষার্থীরা। একবার কারেন্ট গেলে মিনিমাম 1 ঘন্টা, আবার হয়তো 1 ঘন্টা থাকলো না থাকলে আবার চলে গেল, আবার 1 ঘন্টা পরে আসলো। সন্ধ্যার পর থেকে আমাদের পিক আবার শুরু হয়। ওই সময় আমাদেরকে মানে দোকান বন্ধ করে দেওয়ার জন্য চাপাচাপি হয় এবং কারেন্ট থাকে না, যার কারণে আমাদের প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে। শিল্প কারখানা, ফ্ল্যাট বাড়িসহ বড় বড় অফিস আদালতে জেনারেটর চালিয়েও বিদ্যুৎ সংকট সামাল দেওয়া যাচ্ছে না। জ্বালানির সংকটে অনেক কারখানায় উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। বন্ধের উপক্রম হয়েছে বেশ কিছু পোশাক কারখানা। সারাদিনের প্রোডাকশনের অলমোস্ট 15 to 20% ব্রেক ইভেনের জন্য একটা মারাত্মকভাবে একটা প্রোডাকশনের ক্ষতি হচ্ছে। বায়ারদের একটা প্রেশার রয়েছে, বায়াররা খুব উন্মুক্ত এবং খুব সূক্ষ্মভাবে এটা পর্যালোচনা করছে। তবে সংকট মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য আমাদেরকে আইদার আপনাকে গ্যাস সাপ্লাই করতে হবে, নাইলে ফুয়েল সাপ্লাই করতে হবে, নাইলে কোল সাপ্লাই করতে হবে। আজকে এলএনজি সাপ্লাই আমরা স্মুথ রাখবার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। মহানগরীর তুলনায় উপজেলাগুলোতে লোডশেডিংয়ের মাত্রা আরও বেশি। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত গড়াচ্ছে লোডশেডিং। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জ্বালানি তেলের সংকট না মিটলেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রি করায় ভোগান্তির চিত্র কিছুটা পাল্টাতে শুরু করেছে। চট্টগ্রামের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, যেমনটা জানাচ্ছিলাম যে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে, ভোগান্তি কি তবে কমলো? সার্বিক চিত্র একটু আপনার মাধ্যমে জানতে চাই। হ্যাঁ কৌরি, ভোগান্তি কমেছে। আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে তেলের দাম আগে যে রকম ছিল দাম
সেই তেলের দাম বৃদ্ধির পর থেকেই দেখা যাচ্ছে যে সমস্ত ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতে তেলের যে স্বাভাবিক সরবরাহ সেটি যেমনি বেড়েছে, পাশাপাশি দীর্ঘ অপেক্ষার পর তেলের যে সমস্ত মোটর সাইকেল চালকরা রয়েছেন, পাশাপাশি গাড়ির চালকরা রয়েছেন, তাদের তেল পেতে একটা দীর্ঘ ভোগান্তি পোহাতে হতো। এখন সেই ভোগান্তি আসলে নেই এবং নির্বিঘ্নে একেবারে অনেকটা ফাঁকা বলা চলে। যে সমস্ত ফিলিং স্টেশনগুলো চট্টগ্রামে রয়েছে তার বেশিরভাগই আসলে ফাঁকা, অর্থাৎ আসার সাথে সাথে 2-1 মিনিটের মধ্যে তারা তেল পেয়ে যাচ্ছেন, সেরকমটাই পরিস্থিতি আসলে দেখা যাচ্ছে। এবং পাম্প মালিক যারা রয়েছেন তারাও বলছেন যে তেলের যে আগের মতোই স্বাভাবিক যে সরবরাহ সেটি রয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, আগে তো দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো, আপনারা এখন তেল স্বাভাবিক পাচ্ছেন কিনা? হ্যাঁ, এখন পাচ্ছি, 5 মিনিট হয়েছে দাঁড়াইছি, পেয়ে গেছি, লাইন চলে আসছে তাড়াতাড়ি। আগে আপনার মজুদ যারা করছে ও তো ওরাই করছে কাহিনীটা, এখন আপনার দাম বাড়ার পরে তার কেউ নাই, দেখতেছেন লাইন, এতদিন তো লাইন ছিল, এখন তো লাইন নেই, এই অবস্থা। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তারা মজুদদারদের প্রতি আর আসলে তারা অভিযোগ জানাচ্ছেন। তারা বলছেন যে মজুদদাররা মজুদ করেছে বলে আসলে দীর্ঘদিন ধরে এই তাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে, সেই রকমটাই তারা জানাচ্ছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, এই যে এখন তো ভোগান্তি ছাড়াই তেল পাচ্ছেন অনেকটা। হ্যাঁ, পাচ্ছি। কেমন ছিল আগে, কেমন এখন স্বাভাবিক পর্যায়ে আছে। আগে তো অনেকক্ষণ লাইন ধরে নিতে হতো, এখন লাইন ধরতে গেলে নাই, হ্যাঁ, খুব ইজিলি পাওয়া যাচ্ছে, এটা আমাদের জন্য ভালো। এটা সরকার বলতে পারবে তেলের সংকট কেন কৃত্রিমভাবে ওরা করছে, অথবা এখন কেন পাচ্ছে। এখন সামান্য টাকা বৃদ্ধি হলো, 20 টাকা বৃদ্ধি, কিন্তু আমরা তো পাচ্ছি। এখন আগেও যদি বৃদ্ধি করতো আমাদের জন্যই ভালো হতো, কারণ আমরা অনেক কষ্ট পাইছি এই লাইন টাইন ধরে এই নেওয়াটা। শুনছিলেন যে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম ফিলিং স্টেশনে যারা এসে তেল নিচ্ছেন, অর্থাৎ মাত্র কয়েকদিনের মধ্যে কিন্তু যে চিত্র সেটি পাল্টেছে। অর্থাৎ কয়েকদিন আগেই তাদেরকে আসলে ঘন্টার পর ঘন্টা লাইনে ধরে তেল নিতে হতো, এখন খুব স্বাভাবিক সময়ের মধ্যে তারা আসলে তেল পাচ্ছেন। বলা চলে যে দীর্ঘদিনের যে ভোগান্তি সেটি অনেকটাই কমেছে, আমরা বলতে পারি সেটি। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। কৌরি। মুজিব, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের রুখিয়া সীমান্তে নাফ নদীতে কাঁকড়া আহরণে গিয়ে 4 দিন ধরে নিখোঁজ শাহ মুং চিং চাকমা নামে এক জেলে। স্বজনদের দাবি, মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। নিখোঁজ ব্যক্তির স্ত্রী থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন। তিনি জানান, গেল 22 এপ্রিল সকালে লম্বাখোনা এলাকার স্থানীয় জেলেদের সাথে শাহ মুং চিং চাকমা নাফ নদীতে কাঁকড়া আহরণ করতে যান। এরপর তিনি বাড়ি ফেরেননি। স্বামীকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে দাবি করেন তিনি। অন্য জেলেরা জানান, মাছ ধরার সময় তারা পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকা পর্যন্ত পৌঁছান। এরপর থেকে শাহ মুং চিং চাকমার সঙ্গে তাদের আর দেখা হয়নি। পুলিশ বলছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদ্য জেলা কমিটিতে পদ পাওয়া সব নেতার নামে মামলা দায়ের করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। কমিটির সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিৎ জয় ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক সাইমন চৌধুরী সহ 40 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। মামলায় আরও 20 হতে 30 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়ে কিসলু জানান, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। সদর থানার উপপুলিশ পরিদর্শক বাদশাহ বুলবুল বাদী হয়ে সন্ত্রাসী বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। দখলার দূষণে ভরাট রাঙ্গামাটি সদরের এমন 4টি খাল পুনঃখনন শুরু হয়েছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে এই কাজে যুক্ত হচ্ছেন স্থানীয়রাও। প্রত্যাশা, খালগুলো ফিরে আসবে পুনরূপে, জলাবদ্ধতা দূর হয়ে বাড়বে ফসল উৎপাদন। কেউ কাটছেন মাটি, কেউ আবার সেই মাটি নিয়ে ফেলছেন পারে। নারী পুরুষ বা পাহাড়ি বাঙালি নেই কোনো ভেদাভেদ, সবাই অংশ নিয়েছেন সরকারের খাল পুনঃখনন কর্মসূচিতে। রাঙামাটি সদরে মৃত প্রায় মানিকছড়ি, মাউরুম, শৈলেশ্বরী ও কাইন্দা খাল পুনঃখনন কর্মসূচি শুরু করেছে সরকার। এর আওতায় খনন করা হবে 33 কিলোমিটার খাল। এই খনন কাজ সম্পন্ন হলে দূর হবে জলাবদ্ধতা, ফসলের মাঠে মিলবে বিনা খরচে সেচ, লাভবান হবে কৃষক ও জেলেরা। 1 সপ্তাহ নাগারে যদি বৃষ্টি হয় তখন কিন্তু এই বাড়িগুলো কিন্তু অটোমেটিক ভাবে ডুবে যায়। এখন এই খালটা খনন করার পর আমরা কিন্তু এই বাড়িগুলো কিন্তু এখন আমাদের পানি উঠবে না। শ্রমিকরা 300 পরিবার 300 জন সুবিধা ভোগ করতেছে, যেহেতু দিন মজুরি হলেও এরা পাইতেছে একটা সুবিধা। আরেক হলো আমাদের যে বরাতটা আমরা উপকার হইতেছে। তাই এই কাজে সামিল হয়েছেন স্থানীয়রাও। দৈনিক 500 টাকা করে সম্মানী পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। পানিটা একদম নেমে যাবে পরিষ্কার ভাবে, এই কাজ করে আমাদের উন্নতি হবে। ধান হবে
ফালানো হবে সবজি সাজ হইতে। দৈনিক 500 টাকা করে বেতন পাচ্ছি, এটাই আমার সন্তুষ্ট। শুধু খনন নয়, খালের দুই পারে বৃক্ষরোপণের কথাও জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষকের ফসলের যে ক্ষতির বিষয়টা আছে এটা অনেকাংশে কমে যাবে বলে আমরা আশা করি, এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুই পারের মধ্যে আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে। 4টি খাল পুনঃখনন হলে উপকৃত হবে রাঙামাটি সদরের 50,000 বাসিন্দা, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে রাঙ্গামাটিতে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে রাঙ্গামাটির সাপছড়ি কুতুকছড়ি এলাকার মাউরুম খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সকলের অংশগ্রহণে কাজ বাস্তবায়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে বলে জানান তিনি। খনন করা হবে রাঙ্গামাটির 4টি খালের 33 কিলোমিটার। এর ব্যয় ধরা হয়েছে প্রায় 8.5 কোটি টাকা। কক্সবাজারের পেকুয়ায় যুদ্ধ থামাও পৃথিবী বাঁচাও প্রতিপাদ্যে জীবাশ্ম জ্বালানি বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবিতে মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে। সকালে মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি সংকট শুধু একটি দেশের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের জন্য বড় সংকট। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। যুদ্ধের কারণে জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছে তা দিন দিন বাড়তেই থাকবে। এই সংকট উত্তরণে একমাত্র উপায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো। বর্তমান বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। এই অবস্থায় বাণিজ্যিক স্বার্থ নয়, বাস্তবসম্মত সমাধানের দিকে গুরুত্ব দেন তারা। বলেন, জ্বালানি ব্যবস্থা হতে হবে জনগণ কেন্দ্রিক ও গণতান্ত্রিক। জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে এসে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি জানান পরিবেশবাদীরা। কক্সবাজারে পর্যটক সেবী সংগঠন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের সভাপতি পদে আনোয়ার কামাল এবং সাধারণ সম্পাদক পদে আক্তার নূর নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে AKM মুনিবুর রহমান টিটু, সহসভাপতি পদে কামাল হোসেন খোকন এবং সাংগঠনিক সম্পাদক পদে নুরুল আলম রনি নির্বাচিত হন। অন্য পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে শনিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাঙামাটির লংদুতে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা একটি এশিয়ান বন্য হাতির মৃত্যু হয়েছে। সকালে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটির মরদেহ দেখতে পায় বলে জানান বন বিভাগের পাবলাখালী রেঞ্জের কর্মকর্তা শরীফুল ইসলাম। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক 65 বছর। হাতিটি দীর্ঘদিন ধরে শারীরিক সংক্রমণে ভুগছিল। কয়েক সপ্তাহ আগে 2 দফায় চিকিৎসাও দেওয়া হয়েছিল। হাতিটির মৃত্যুর পর তার পাশে সঙ্গী হাতির শোকাহত অবস্থার দৃশ্য স্থানীয়দের আবেগাপ্লুত করেছে। স্ত্রী হাতিটি সরে গেলে মৃত হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন।